আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। 18ই নভেম্বর বাংলাদেশ এবং ইন্ডিয়া এএফসি এশিয়া কাপ কোয়ালিফাইং রাউন্ডে একে অপরের মুখোমুখি হবে। বাংলাদেশের জন্য এই ম্যাচটি হোম ম্যাচ। ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। তবে এই ম্যাচের জয় পরাজয় দুই দলের মূল পর্বে খেলার কোনো ভূমিকা রাখবে না। এই ম্যাচটা বলতে পারেন অনেকটা ইগোর লড়াই অথবা মর্যাদার লড়াই। দুই দলের দর্শকদের অবস্থাটা এমন যে এএফসি কোয়ালিফাইং রাউন্ডের মূল পর্বে তারা খেলতে না পারলেও যদি এই দুই দলের খেলার মধ্যে কোনো একটা দল পরাজিত হয়, তারা যে কষ্টটা পাবে মূল পর্বে তাদের দল যে খেলতে যেতে পারেনি তার চাইতেও বেশি কষ্ট পাবে। মোট কথা, বাংলাদেশ যদি ইন্ডিয়ার কাছে পরাজিত হয় তাহলে বাংলাদেশের দর্শকরা যে কষ্টটা পাবে, বাংলাদেশ ফাইনাল রাউন্ডে পৌঁছাইতে পারে নাই, এইটার চাইতেও বেশি কষ্ট পাবে। ঠিক একইভাবে ইন্ডিয়ার বেলাও তাই। ইন্ডিয়া যদি বাংলাদেশের সাথে পরাজিত হয়ে যায় তাহলে তারা যে ফাইনাল রাউন্ডে যেতে পারে নাই, এইটা যতটা কষ্ট না তারা পাইছে তার চাইতে বেশি কষ্ট পাবে তারা বাংলাদেশের সাথে পরাজিত হয়। এই ম্যাচে ইন্ডিয়ার হয়ে রায়ান উইলিয়ামস অভিষেক হওয়ার কথা। যদি অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশন 17ই নভেম্বরের ভেতরে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে এনওসিটা পাঠিয়ে দেয়, সেই ক্ষেত্রে রায়ান উইলিয়ামকে আমরা 18 তারিখের ম্যাচে ঢাকায় বাংলাদেশের সাথে দেখতে পাবো। আর যদি 17 তারিখের মধ্যে এনএসসিটা এসে না পৌঁছায়, সেই ক্ষেত্রে রায়ান উইলিয়ামসকে ইন্ডিয়ান দলে 18 তারিখের ম্যাচে দেখা যাবে না। রায়ান উইলিয়াম আসলে কে, এই বিষয়টা আমি বিস্তারিত বলার প্রয়োজন মনে করিনি এই কারণে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা রায়ান উইলিয়ামস সম্বন্ধে অনেক কিছুই জেনে গেছেন। এখন রায়ান উইলিয়ামস যদি 18 তারিখের ম্যাচে ইন্ডিয়ার হয়ে অভিষেক হয় এবং স্টার্টিং ইলেভেনে থাকে, সেই ক্ষেত্রে বাংলাদেশের গেম প্ল্যানিংটা কি হবে? বাংলাদেশ বলতে আমি বলতেছি যে হাবিয়ার ক্যাবরেরার গেম প্ল্যানিংটা কি হবে। ক্যাবরেরার অস্ত্র বলতে গেলে একটাই, সেটা হচ্ছে হামজা চৌধুরী, এবং ক্যাবরেরা হামজা চৌধুরীকে ডিফেন্সে খেলাবে, এটা মোটামুটি ভাবে আমি নিশ্চিত করে বলতে পারি। ক্যাবরেরা আমাদের দলের সাথে আছেন অলমোস্ট 4 বছর। তো তার ফিলোসফিটা মোটামুটি আমি বা আমরা যারা বাংলাদেশে আছি তারা তার ফিলোসফিটা মোটামুটি জেনে গেছি। ক্যাবরেরা সাধারণত বাংলাদেশকে যে ফরম্যাটে খেলাতে চায়, আমাদের অপোনেন্ট দলগুলা খুব সহজেই তার সেই ফরম্যাটটা ধরে ফেলে। ক্যাবরেরা বাংলাদেশকে নিচ থেকে বিল্ড আপ করে খেলানোর চেষ্টা করে, তাও আবার হামজার উপরে বেস করে। প্রতিপক্ষ যদি একটা মিড ব্লক তৈরি করতে পারে, সেই ক্ষেত্রে আমাদের আক্রমণ আর ডানা বাড়তে পারে না। ক্যাবরেরার আরো একটা সমস্যা হচ্ছে, যে প্লেয়ারটা যেই পজিশনে খেলে অভ্যস্ত তাকে সেই পজিশনে খেলায় না, তাকে নিয়ে যে আরেকটা পজিশনে খেলায়। যেমন ধরেন বাংলাদেশের রাইট উইং পজিশনে খেলে রাকিবকে উনি নাম্বার 9 পজিশনে খেলায়। তো এখন যদি রাকিবকে আপনার নাম্বার 9 পজিশনে খেলাবেন, তাহলে অবশ্যই আপনাকে একটা প্রপার রাইট উইঙ্গার দলে রাখতে হবে। কিন্তু ওই রাইট উইঙ্গারটা কই? দলে তো আপনি কোনো রাইট উইঙ্গার রাখেন নাই। আপনি কি করেন? আপনি যে কাজিম শাহকে নিয়ে এসে রাইট উইং পজিশনে খেলান। আপনি কি করেন? লেফট উইঙ্গার ফাহিমকে নিয়ে এসে রাইট উইং পজিশনে খেলান। একটা প্লেয়ার যে সব সময় রাইট উইং পজিশনে খেলে অভ্যস্ত, তাকে আপনি নিয়ে খেলাইতেছেন, খেলান, এক্সপেরিমেন্ট করতেছেন, কিন্তু ওই রাইট উইং পজিশনে একটা প্রপার রাইট উইঙ্গার কোথায়? দলে কোথায়? 23 জনের স্কোয়াডের ভিতরে একটা রাইট উইঙ্গার দেখান রাকিব বাদ দিয়ে, নাই। এটা কি রকম দল সিলেকশন? তারপর আপনার ফাহমিদুল দলে নাই, ফাহমিদুলের জায়গায় এখন লেফট উইং পজিশনে কে খেলবে? ফাইম খেলবে। ঠিক আছে, ফাইম লেফট উইং পজিশনে খেলছে। এখন ফাইম যদি ইনজুরিতে পড়ে কিংবা ফাইম যদি আপ টু দা মার্ক না থাকে, সেই ক্ষেত্রে আপনি লেফট উইং পজিশনে খেলাবেন প্লেয়ার কই? কোন প্লেয়ারটাকে আপনি লেফট উইং পজিশনে নিয়ে খেলাবেন? এইগুলা বিষয় অনেক সমস্যা আছে দলের ভিতরে। তারপরে মনে করেন যে কিউবা মিচেল আছে, কাজেম শাহ আছে, আপনি এদেরকে ড্রাগ আউটে বসায় রেখে আপনি সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র, হৃদয়, জনি, এদেরকে আপনি গেম টাইম দেন। তো আপনি তো এদেরকে লাগাতার গেম টাইম দিচ্ছেন, যখন রেজাল্ট আসে নাই তখন আপনাকে তো উচিত যারা ড্রাগ আউটে আছে তাদেরকে সুযোগ করে দাও, কিন্তু সেই কাজটাও তো আপনি করেন। তো এখন ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচের দিন আমার মনে হয় যে যদি এএফসি চ্যাম্পিয়নশিপের শুরু থেকে নিয়ে হংকং চায়না ম্যাচ পর্যন্ত যা করছে এই কাজগুলো যদি অব্যাহত রাখে, তাহলে আপনি নিশ্চিত থাকেন যে ভারতের সাথে ম্যাচে আমরা নিশ্চিত হারতেছি, এবং এটা বাস্তব। যদি উনি ওনার এই এক্সপেরিমেন্ট থেকে বের হয়ে না আসে, প্রপার প্লেয়ারকে প্রপার পজিশনে না খেলায়, তাহলে ইন্ডিয়ার সাথে হোম ম্যাচে আমরা পরাজিত হব। আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে স্টার্টিং 11 কি হওয়া দরকার, তো আমি আসলে সত্যি কথা বলতে কি, ইনার সাথে স্টার্টিং 11 মেলানো কারো পক্ষে বড় মুশকিল। আমার মনে হয় খুব কম লোকই আছে যে স্টার্টিং 11 দিয়ে ওনার সাথে অন্তত পক্ষে 90% মিল রাখতে পারবে।
আমার ওপিনিয়ন যেটা সেটা হচ্ছে আমি যে 4 জন ব্যাক আছে আমি 4 জন ব্যাককে রাখবো। যেহেতু উনি সাদউদ্দিনকে খেলাই, তো সাদউদ্দিনকে আমি রাইট উইং পজিশনে রাখলাম। সেন্ট্রাল ডিফেন্সে তারেক এবং তপু, লেফট উইং ব্যাকে জায়ান, এবং মাঝ মাঠে যে 3 জন প্লেয়ার খেলবে এই 3টা হচ্ছে জামাল ভুঁইয়া, সমিত এবং হামজা। আমাকে যদি বলা হয় যে নাম্বার 9 পজিশনে কাপ খেলানো হবে, রাকিবের খেলার ব্যাপারে আমি মোটেই একমত না। আমি রাকিবকে রাইট উইং পজিশনেই খেলাতে চাই, কারণ রাকিব রাইট উইং পজিশনে খেললে সে অপোনেন্টের ডিফেন্সে যথেষ্ট চাপ তৈরি করতে পারে। তাহলে নাম্বার 9 পজিশনে কাকে খেলানো যায়? আমি বলবো নাম্বার 9 পজিশনে আমরা মোরসালিনকে খেলাতে পারি, এবং লেফট উইং এ যেহেতু আর কোনো অপশন নাই, সো লেফট উইং এ ফাইম স্টার্টিং ইলেভেন থাকতে পারে। এই হচ্ছে আমার স্টার্টিং ইলেভেন। যদিও আমি জানি যে এর ধারে কাছেও থাকবে না ক্যাবরেরার একাদশ। তো ঠিক আছে, ইনশাআল্লাহ বাংলাদেশ ফুটবল দলকে আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবার খেলার পরে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।